ভাবুন তো, আপনি একটা চলন্ত ট্রেনের পেছনে ছুটছেন, হাতে টিকিট কাটার একটা খাতা আর পরনে রেলওয়ের কালো কোট। মাসের শেষে একটা নির্দিষ্ট মাইনে, ব্যাস জীবন ওখানেই শেষ। কিন্তু হঠাৎ মাঝরাতে একটা আওয়াজ আপনার কানে এলো, আরে ভাই, তুই ট্রেনের টিকিট কাটার জন্য জন্মাসনি, তুই তো ইতিহাস লেখার জন্য জন্মেছিস। হ্যাঁ, খড়গপুর রেলওয়ে স্টেশনের সেই সাধারণ টিকিট কালেক্টর আজ 2026 সালে দাঁড়িয়ে ভারতের সবথেকে ধনী ক্রীড়াবিদদের একজন, যার এক একটা মুচকি হাসির দাম কোটি কোটি টাকা, যার মাথায় হেলমেট আর পিঠে 7 নম্বর জার্সির নাম শুনলে আজও স্টেডিয়ামের ছাদ ফেটে আওয়াজ ওঠে, ধোনি ধোনি। শূন্য থেকে শুরু করে 1060 কোটি টাকার সাম্রাজ্য খাড়া করা এই মানুষটার গল্প কোনো সিনেমার চেয়ে কম নয়। কিন্তু কিভাবে রাঁচির একটা সাধারণ মধ্যবিত্ত ছেলে গোটা বিশ্বের ক্রিকেটকে নিজের আঙুল দিয়ে শাসন করল, আর ক্রিকেট থেকে প্রায় অবসর নেওয়ার পরও কিভাবে তার ব্যাংক অ্যাকাউন্ট রকেটের গতিতে বাড়ছে। আজকে আমরা ধোনির লাইফস্টাইল, তার ইনকাম সোর্স আর শুরুর সেই কঠিন দিনগুলোর এমন কিছু গল্প জানব যা হয়তো আপনি আগে কখনো শুনেননি। গল্পটার শুরু কিন্তু কোনো বিলাসবহুল রাজপ্রাসাদে হয়নি। 1981 সালের 7ই জুলাই ঝাড়খণ্ডের রাঁচিতে জন্ম হয় এক বাচ্চার। বাবা পান সিং ছিলেন একজন সাধারণ পাম্প অপারেটর। স্বাভাবিকভাবেই আর 5টা ভারতীয় মধ্যবিত্ত পরিবারের মতো ধোনির পরিবারও চাইতো ছেলে পড়াশোনা করুক আর একটা সরকারি চাকরি পেয়ে লাইফ সিকিউর করুক। মজার ব্যাপার হলো, ধোনি কিন্তু ছোটবেলায় ক্রিকেট নয়, ফুটবল খেলতেন, আর খেলতেন গোলকিপার হিসেবে। কিন্তু তার স্কুলের পিটি টিচারের একটা সিদ্ধান্ত ধোনির পুরো জীবনটাই বদলে দেয়। ফুটবল গোলকিপার থেকে ধোনি হয়ে গেলেন ক্রিকেট টিমের উইকেট কিপার। টেনিস বলের টুর্নামেন্টে মাহি যখন একের পর এক লম্বা ছক্কা মারতেন, তখন আশেপাশের পাড়ার বোলাররা রীতিমতো জ্বর আসার ভান করে ম্যাচ ছেড়ে পালাতো। কিন্তু শুধু ট্যালেন্ট থাকলেই তো আর ইন্ডিয়ান টিমে সুযোগ পাওয়া যায় না ভাই, কপালে একটু স্ট্রাগলও থাকতে হয়। পরিবারের চাপে পড়ে 2001 সালে ধোনিকে খড়গপুর স্টেশনে টিটিই অর্থাৎ টিকিট পরীক্ষকের চাকরি নিতে হয়। একটা লম্বা সময় ধোনি স্টেশনে টিকিট কেটেছেন, রেলওয়ের কোয়ার্টারে থেকেছেন আর নিজের স্বপ্নকে চাপা দিয়ে রেখেছেন। কিন্তু যার রক্তে ক্রিকেট দৌড়চ্ছে, তাকে কি একটা সরকারি চাকরি আটকে রাখতে পারে? অবশেষে 2003 সালে নিজের বাবার ইচ্ছেকে একপাশে সরিয়ে রেখে একটা বড় রিস্ক নিয়ে ধোনি রেলের চাকরিটা ছেড়ে দেন। কারণ মাহি জানতেন, সেফ জোনে থেকে কখনো ইতিহাস তৈরি করা যায় না। চাকরি ছাড়ার পর ঘরোয়া ক্রিকেটে রানকা পাহাড় তৈরি করলেন ধোনি, আর ফলস্বরূপ 2004 সালে বাংলাদেশের বিরুদ্ধে প্রথমবার ভারতীয় দলের জার্সি গায়ে তোলার সুযোগ পান তিনি। কিন্তু ভাগ্য দেখুন, জীবনের প্রথম আন্তর্জাতিক ম্যাচেই মাহি মাত্র 0 রানে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। সমালোচকরা বলাবলি শুরু করল, ধুর, এও একটা প্লেয়ার নাকি। কিন্তু বস, সিংহ যখন 2 পা পিছিয়ে যায়, তার মানে এই নয় যে সে ভয় পেয়েছে, তার মানে সে শিকার করার জন্য তৈরি হচ্ছে। 2005 সালে বিশাখাপত্তনমে পাকিস্তানের বিরুদ্ধে মহেন্দ্র সিং ধোনিকে 3 নম্বরে ব্যাটিং করতে পাঠানো হলো। আর তারপর যা হলো তা পাকিস্তানের বোলাররা আজও মাঝরাতে স্বপ্নে দেখে ভয় পায়। লম্বা লম্বা চুল উড়িয়ে ধোনি সেদিন 148 রানের একটা বিধ্বংসী ইনিংস খেললেন। ব্যাস, রাতারাতি পুরো ভারত জেনে গেল, এই ছেলেটা লম্বা রেসের ঘোড়া। এর ঠিক কয়েক মাস পরেই শ্রীলঙ্কার বিরুদ্ধে 183 রানের অপরাজিত ইনিংস খেলে ধোনি প্রমাণ করলেন, ওয়ানডে ক্রিকেটে ফিনিশিং কাকে বলে সেটা তিনিই ঠিক করবেন। তখনকার পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ পর্যন্ত ধোনির চুলের স্টাইলের ফ্যান হয়ে গিয়েছিলেন এবং ভরা স্টেডিয়ামে ধোনিকে বলেছিলেন তার চুল না কাটতে। এরপর থেকে ধোনি মানেই ছিল স্টেডিয়ামের বাইরে বল পাঠানো আর বোলারদের কেরিয়ার শেষ করে দেওয়া। ধোনির কেরিয়ারের সবথেকে বড় মোড় আসে 2007 সালে। রাহুল দ্রাবিড়, সচিন তেন্ডুলকর আর সৌরভ গাঙ্গুলির মতো বড় বড় সিনিয়র প্লেয়াররা যখন টি-20 বিশ্বকাপ খেলতে মানা করে দিলেন, তখন একটা একদম নতুন এবং তরুণ ভারতীয় দলের দায়িত্ব দেওয়া হলো এই রাঁচির ছেলের হাতে। সাউথ আফ্রিকায় টিম ইন্ডিয়া যখন পৌঁছালো,
কেউ ভাবেনি এই দলটা সেমিফাইনাল পর্যন্ত যেতে পারবে। কিন্তু ফাইনালে পাকিস্তানকে হারিয়ে যখন ধোনি প্রথম টি-20 বিশ্বকাপ ভারতের হাতে তুললেন, তখন পুরো ক্রিকেট বিশ্ব স্তব্ধ হয়ে গিয়েছিল। 2007 সালের সেই সাফল্যের পর ধোনিকে ভারতীয় দলের পাকাপাকি অধিনায়ক করা হয়, আর শুরু হয় ক্যাপ্টেন কুল যুগ। মাঠে যত বড় প্রেসারই থাকুক না কেন, ধোনির মুখটা সবসময় শান্ত থাকত। কেউ জানত না তার মাথায় কি চলছে। আর এই শান্ত মস্তিষ্কই ভারতকে এনে দিল 2011 সালের ওয়ানডে বিশ্বকাপ। ওয়াংখেড়ে স্টেডিয়ামে নুয়ান কুলাশেকারার বলে ধোনির সেই ঐতিহাসিক ছক্কা, আর রবি শাস্ত্রীর সেই কমেন্ট্রি, ধোনি ফিনিশেস অফ ইন স্টাইল, আজও শুনলে গায়ে কাঁটা দেয়। এখানেই শেষ নয়। 2013 সালে ইংল্যান্ডের মাটিতে ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি এনে দিয়ে ধোনি ইতিহাসের একমাত্র ক্যাপ্টেন বনে গেলেন, যিনি আইসিসির 3টি প্রধান ট্রফি নিজের নামে করেছেন। ধোনি শুধু একটা টিম তৈরি করেননি, তিনি বিরাট কোহলি, রোহিত শর্মা, সুরেশ রায়নার মতো জুনিয়র প্লেয়ারদের ব্যাক করে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ বিশ্বত তৈরি করে দিয়ে গেছেন। কিন্তু কথায় আছে না, সব ভালো জিনিসেরই একটা শেষ থাকে। 2019 সালের ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে মার্টিন গাপটিলের একটা ডিরেক্ট থ্রো আর ধোনির মাত্র কয়েক ইঞ্চির জন্য রান আউট। সেদিন ধোনি যখন কাঁদছেন, তখন টিভির ওপারে বসে থাকা কোটি কোটি ভারতীয় চোখের জল ধরে রাখতে পারেন। আর সেটাই ছিল দেশের জার্সিতে তার শেষ ম্যাচ। 2020 সালের 15ই অগস্ট পুরো দেশ যখন স্বাধীনতা দিবস উদযাপনে ব্যস্ত, রাত ঠিক 7:29 ইনস্টাগ্রামে একটা সাধারণ পোস্টের মাধ্যমে ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে চিরতরে অবসর ঘোষণা করেন। কোনো ফেয়ারওয়েল ম্যাচ নয়, কোনো বড় প্রেস কনফারেন্স নয়, একদম নিঃশব্দে বিদায় নিলেন মাহি। তবে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লে কি হবে? আইপিএলে চেন্নাই সুপার কিংসের হলুদ জার্সিতে ধোনি আজও একজন সম্রাট। চেন্নাইয়ের মানুষ তাকে ভগবান মানে আর আদর করে ডাকে থালা। সিএসকে 5 বার আইপিএল ট্রফি এনে দিয়েছেন তিনি যখন মাঠে শুধু ব্যাট হাতে নামেন, তখন ব্রডকাস্টারদের ভিউয়ারশিপ রেকর্ড ভেঙে চুরমার হয়ে যায়। ধোনি মানেই একটা ইমোশন, যা কোনো টুর্নামেন্ট বা নিয়মের বেড়াজালে আটকে রাখা যায় না। এবার আসা যাক সেই বিষয়ে যা শোনার জন্য আপনারা সবাই এতক্ষণ ধরে অপেক্ষা করছেন। ক্রিকেট থেকে তো অবসর নিয়েছেন, তাহলে ধোনি চলেন কিভাবে? বর্তমান 2026 সালের লেটেস্ট তথ্য অনুযায়ী MS ধোনির মোট সম্পত্তি বা নেটওয়ার্থ হল প্রায় 1060 কোটি টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 1060 কোটি। ক্রিকেট পিচ থেকে দূরে থাকলেও ধোনির এই বিজনেস সাম্রাজ্য দেখলে বড় বড় কর্পোরেট হাঙ্গরদেরও মাথা ঘুরে যাবে। প্রথমত, আইপিএলে চেন্নাই সুপার কিংস থেকে প্রতি মৌসুমে তিনি কোটি কোটি টাকা পারিশ্রমিক নেন। দ্বিতীয়ত, ধোনি হলেন ভারতের সবথেকে ডিমান্ডিং ব্র্যান্ড এন্ডোর্সার। ড্রিম ইলেভেন, ওরিও, লেজ, মাস্টার কার্ড থেকে শুরু করে প্রায় 30টিরও বেশি ব্র্যান্ডের বিজ্ঞাপন করেন তিনি। আর এক একটা বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য ধোনি চার্জ করেন 4 থেকে 6 কোটি টাকা। কিন্তু ধোনি শুধু টাকা জমান না, বুদ্ধিমানের মতো ইনভেস্ট করেন। তার নিজস্ব লাইফস্টাইল ও ফিটনেস ব্র্যান্ড রয়েছে, যার নাম 7। তার নিজস্ব প্রোডাকশন হাউস আছে, ধোনি এন্টারটেইনমেন্ট। এছাড়া ফুটবল টিম চেন্নাইন এফসি আর হকি টিম রাঁচি রেজের মালিকানাতেও ধোনির বড় শেয়ার রয়েছে। এমনকি ড্রোন টেকনোলজি কোম্পানি গারুডা এরোস্পেস এবং ফিনটেক অ্যাপ খাটাবুকেও ধোনি ইনভেস্ট করে রেখেছেন। টাকা যখন এত, তখন শখটাও তো রাজকীয় হবে, তাই না? রাঁচিতে ধোনির একটি 7 একরের বিশাল বিলাসবহুল ফার্ম হাউস রয়েছে। তার গ্যারেজে 100রও বেশি ভিন্টেজ এবং লাক্সারি সুপার বাইক রয়েছে। কাওয়াসাকি নিনজা H2R থেকে শুরু করে ল্যাম্বরগিনি, ফেরারি এবং একদম লেটেস্ট ইলেকট্রিক গাড়ি, কি নেই তার কালেকশনে? অর্থাৎ মাঠের বাইরেও ধোনি একজন খাঁটি বিজনেসম্যান। খড়গপুরের একটা ছোট্ট কোয়ার্টার আর ভাঙা সাইকেল থেকে শুরু করে আজকে 1060 কোটি টাকার এই বিশাল সাম্রাজ্য। মহেন্দ্র সিং ধোনির এই জার্নি আমাদের একটা কথাই শেখায়, আপনার ব্যাকগ্রাউন্ড যতই সাধারণ হোক না কেন, আপনার জেদ আর শান্ত মস্তিষ্ক যদি আপনার সাথে থাকে, তাহলে আপনিও একদিন নিজের দুনিয়ার কিং হবেন। ধোনি হয়তো আর বেশি দিন ক্রিকেট মাঠে খেলবেন না,
কিন্তু এই দেশের ক্রিকেট ইতিহাসে তার নাম সবসময় 1 নম্বরে থাকবে। MS ধোনির কোনো হেলিকপ্টার শট বা কোনো ফিনিশিং ম্যাচটি আপনার লাইফে সবথেকে বেশি ইন্সপায়ার করেছে? নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ওই বেল আইকনটা টিপতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো ধামাকাদার ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।